নমস্কার, আমি রামিজ আলী আহমেদ। আজকে আমাদের আনন্দ সংবাদ লাইভে এমন একজনকে পেয়েছি যার বিচরণ হচ্ছে থিয়েটার জগতে এতটাই অবাধ বিচরণ যে অলিম্পিক থিয়েটার অলিম্পিকে তিনি যোগদান করেছেন আমাদের বাংলা থেকে, বাংলার প্রতিনিধিত্ব করেছেন। এটা আমাদের খুব সম্মানের ব্যাপার। এছাড়া তিনি হলিউডেও কাজ করেছেন, যে ছোট ছবি শর্ট ফিল্ম, যেটা কানস ফিল্ম ফেস্টিভ্যালেও গেছে। এছাড়া তো এখানকার মেগা ধারাবাহিক বাংলা সিনেমা তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন, পাশাপাশি বাংলা থিয়েটারও নিয়মিত করে চলেছেন। শ্রাবণী ঘোষ, আমরা অনেকেই নয় সবাই চিনি তাকে, থিয়েটার জগতের মানুষও তাকে চিনি, মেগা ধারাবাহিকের মানুষজন তাকে চিনি, আবার যারা ছবি দেখি তারাও তাকে চিনি। শ্রাবণী, আমাদের আনন্দ সংবাদ লাইভে তোমাকে স্বাগত এবং তোমার মানে অনেকগুলো শুভেচ্ছা পাওয়ার আর কি। যাই হোক, সব শুভেচ্ছা একসাথে। আর প্রথমেই জানতে চাইবো যে এই থিয়েটার তুমি এতদিন ধরে করেছো এবং তার হয়তো কোথাও যে সম্মান, সেই সম্মানটা হয়তো তুমি পেয়েছো, হয়তো অর্থ করে দিক থেকে পাওনি, সম্মান পেয়েছো। প্রথমে আমরা থিয়েটার অলিম্পিক নিয়ে ব্যাপারটা ইন্টারভিউটা ওখান থেকেই শুরু করি। আচ্ছা, থিয়েটার অলিম্পিকে যাব এরকম ভেবে তো আর থিয়েটারটা শুরু করিনি। থিয়েটার সত্যি কথা বলতে কি প্রথম তো সিরিয়াল করা শুরু করি, তখন দেখলাম কিছু জানি না, অভিনয়টা কিছুই জানি না, তো কিভাবে শিখবো। তোমার তাহলে প্রথম অভিনয় আসলে মানে মেগা সিরিয়াল দিয়ে? হ্যাঁ, প্রথম মেগা সিরিয়ালে আমার প্রথম মেগা সিরিয়াল। এবার মেগা সিরিয়াল যখন দেখছি হাত পা কাঁপছে, অভিনয় করতে পারছি না, মানে আমার নিজের মনে হচ্ছে, যদিও ডিরেক্টররা কখনোই ছেড়ে দেয়নি যে অভিনয়টা করা অবধি ওয়েট করেছে সিনটা যাতে ঠিকঠাক হয়, কিন্তু আমার মনে হচ্ছে নিজেকে একটু তৈরি করতে হবে। তো সেই জন্য আমার থিয়েটারে জয়েন করা এবং দীর্ঘ বহু বছর থিয়েটারে থাকতে থাকতে মানুষের ভালোবাসা তো রয়েছেই, ডিরেক্টরের এত কোঅপারেশন রয়েছে। আমি বিভিন্ন নানান নামী ডিরেক্টরদের সাথে কাজ করেছি, যারা অত্যন্ত উচ্চমানের কাজ করে আসছেন এখনো। এইভাবে পথ চলতে চলতে আমার থিয়েটার অলিম্পিকে পদার্পণ। বাংলা থিয়েটারের দৌলতে আমি অভিজিৎ দাশগুপ্তর একটি প্রোডাকশনে কাজ করি, ইলেকট্রা বলে। ক্রিসোথেমিস একটি ক্যারেক্টার আমি করি, গ্রিক ক্যারেক্টার। লেট্রা, থিয়েটারটার নাম লেট্রা? হ্যাঁ, ইলেকট্রা। তো যখন এখানে অলিম্পিকে চুজ হয় আর কি, তো এই থিয়েটারটা কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে চয়েস করা হয়। এবং সত্যি মানে দিল্লিতে গিয়ে যখন থিয়েটারটা পারফর্ম করছি, ওই যে একটা অনুভব যে থিয়েটার অলিম্পিকে আমি স্টেজে দাঁড়িয়ে এতগুলো দর্শকের সামনে তাদের মনোরঞ্জন করতে পারছি, তাদের ভালোবাসা করছি, এটা তো নিশ্চয়ই একটা পাওয়া। আর টাকা পয়সার কথা যেটা বলছো, হ্যাঁ, প্রথম দিকে যখন আমি থিয়েটার করি একদমই ফ্রিল্যান্স করি, কারণ তখন আমি একদমই শিখছি। এখনো যে সম্পূর্ণ আমি শিখে উঠতে পেরেছি তা না, কিন্তু পেটের একটা তাগিদ থাকে। তো আস্তে আস্তে পরিচিতিটা যখন বাড়তে শুরু করলো, তখন অনেক দল থেকে ভালোবেসে তারা আমাকে ডেকেছে এবং তারা পারিশ্রমিক দিয়েছে এবং এখনো দিচ্ছে। পাশাপাশি তুমি তো হলিউড ছবি, যেটা তোমার কান ফেস্টিভ্যালে গেছে, সেইটা নিয়ে যদি তুমি দর্শকদেরকে কিছু শেয়ার করো। আমরা এগুলো দিয়ে আজকে তাহলে তোমার আস্তে আস্তে তোমার আরো যে অভিনয় আছে সেগুলো পরে আসছে, এটাই একটু জানতে ইচ্ছে। এটা অ্যাকচুয়ালি হিন্দি ছবি, আমার প্রথম। বম্বে ডিরেক্টর ছিল, ডিরেক্টর নামটা? হ্যাঁ, সুরেন্দ্র হিবারালে, বম্বে ডিরেক্টর। প্রথম আমাকে বলা হয় যে চরিত্রটা করতে হবে, সেটা হচ্ছে হিরো হচ্ছে একজন কুকুর, হ্যাঁ, ডগ। তো আমার বাড়িতে পেট নেই, তো আমি একটু কুকুরকে ভয় পাই সত্যি কথা বলতে গিয়ে। কিন্তু গল্পটা যখন আমি পুরো শুনলাম, তখন ভাবলাম এটা তো ভীষণ চ্যালেঞ্জিং একটা জীবনের পরীক্ষা। অভিনয় তো পরে করবো, আগে তো পরীক্ষাটা দিই। ডিরেক্টরের সাথে কথা বলে বুঝলাম যে উনি ভীষণ কোঅপারেটিভ। উনি আমাকে বললেন যে তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে রয়েছি। মানে ইউ শুড বি ডিরেক্টরস গার্ল, যেটাকে আমরা অভিনয়ের দিক থেকে বলি ডিরেক্টরস গার্ল। তো আমি ফ্লোরে গিয়ে ডিরেক্টর যেরম বলেছে আমি সেরকম করেছি। আমি তো তখন জানি না যেটা কানজে সিলেক্ট হবে। পরে যখন ফেস্টিভ্যালে পাঠানো হয় এবং কানজে সিলেক্ট হয় এবং উনি কানজে বসে যখন স্ক্রিনিং হচ্ছে, আমাকে স্ক্রিনিং শেষ হওয়ার পর আমাকে ভিডিও কল করেন কানজ থেকে, যে সব আরো অনেক বড় বড় ডিরেক্টররা ছিলেন, হলিউডের ছিলেন তথা বলিউডের ডিরেক্টর ছিলেন, সুভাষ ঘাই পর্যন্ত ওখানে ছিলেন। তো সবার ছবিটা খুব পছন্দ হয়েছিল আর কি। এটা ডেফিনেটলি বিরাট পাওয়া। এবং তার থেকে বড় কথা, উনি নেক্সট আবার একটা ইন্টারন্যাশনাল ছবি করছেন। তো এই লকডাউনের জন্য না সব একটা গুলিয়ে রয়েছে। তো আশা করছি সামনের বছর আর একটা ছবি, হিন্দি ছবি করার সুযোগ পাবো। এছাড়া এই যে কুকুরের সাথে যে ছবিটা, সম্পূর্ণ
একটা কুকুর এবং তুমি। হ্যাঁ, মানে ছবিটা কনসেপ্টটা হচ্ছে বিস্টালিটির ওপর, মানে মানুষ তো মানুষকে ভালোবাসে, কিন্তু একটা মানুষ যখন লোনলি হয়ে যায়, তার বাড়িতে পেট রয়েছে, তাকে না আঁকড়ে ধরে, মানে কিছু যে ধরে বাঁচতে চায়। মানে তার হাজবেন্ড মারা গেছে সেই মহিলার, এবং সেই সময় সেই পেটটা বাড়িতে এসছে, এবং তার মধ্যেই দেখছে তার হাজবেন্ড। সেটা কিন্তু একটা অনুভব, এটা কিন্তু ওইভাবে বলা যায় না, এবং এটাকে বিস্টালিটি বলা হয়। মানে যখন খেতে দিচ্ছে কুকুরকে, তখন মনে হচ্ছে মানে এ তো আমারই। কিন্তু এটাও তো ঠিক, আমাদের বাড়িতে যখন আমরা একটা পোষা কুকুর মানে পুষি যখন একজন কুকুরকে, আমরা তো সন্তানের মতো করে তাকে মানুষ করি, তাই না? মানে এটা তো আমরা নিজেরাও দেখেছি, কারোর বাড়িতে গেলে যে কি আদর যত্নে তাকে মানুষ করা হয়, সেটাই কিন্তু হ্যাঁ। কিন্তু বিস্টালিটি এইটা একটা অন্য ট্র্যাক, যেখানে মানুষ একজন কুকুরকে আর একটা মানুষ দেখছে, তার প্রাণের মানুষ যে পৃথিবীতে নেই, তার ছায়াটা তাকে দেখছে, দেখে আঁকড়ে ধরে সে বাঁচতে চাইছে। তো এটা একটা অদ্ভুত গল্প, যেটা আমিও নিজে কিন্তু জানতাম না এই বিস্টালিটি সম্পর্কে। তো এটা আমি একটু পড়াশোনা করতে হয়েছিল, ওনার কাছে ওয়ার্কশপও করতে হয়েছিল, করার পর ছবিটা করি। বাস্তবে এই ব্যাপারটা আছে, বাস্তবে একদমই আছে, বাস্তবে একদমই রয়েছে বিস্টালিটি। যদি বিস্টালিটি সম্বন্ধে কেউ পড়াশোনা, মানে ইনফ্যাক্ট ডক্টরও রয়েছে বিস্টালিটির উপর, এক্স্যাক্টলি। সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা হয় যাদের এরকম হয়, যে একটা জন্তুকে নিজের একটা মানুষ ভেবে তাকে ভালোবাসা। তো এটার ওপরেই ছবিটা হয়েছিল, খুব আনকমন একটা ছবি। জানি না ছবিটার নামটা আরেকবার যদি বলো। বিইং হিউম্যান। এছাড়া আমি সম্প্রতি গত বছর হলিউডের একটি বাংলা ছবিও করে এসেছি, যার ডিরেক্টর সবাই চেনে, তাজুদা, দেবপ্রতিম দাশগুপ্ত, এবং প্রডিউসার ছিলেন রূপক চ্যাটার্জি। উনি ইউএসএ তেই থাকেন, ক্যালিফোর্নিয়াতে। ওটা একটা অসাধারণ অভিজ্ঞতা। ছবিটা সম্ভবত ওখানে দেখানো হয়েছে। না, ছবিটা আমাদের এখনো সবকিছু করা হয়ে ওঠেনি, কারণ এই লকডাউনটা পড়ে গেল। কারণ গত বছরের শেষের দিকে ছবিটা শুট করেছি, তারপরে তো অনেক পোস্ট প্রোডাকশন থাকে, তো আরো কিছুটা বাকি রয়েছে। ছবি কমপ্লিট হয়ে গেছে। প্রতিবিম্ব, হ্যাঁ, প্রতিবিম্ব। খুব আনন্দ করে কাজ করেছি। আমাদের প্রডিউসার যিনি ওখানে থাকেন, এটা কি আমেরিকাতে রিলিজ করা না? ওখানেও রিলিজ হবে এবং এখানেও রিলিজ হবে, যেহেতু বাংলা ছবি সেহেতু এখানেও রিলিজ হবে এবং ওখানেও রিলিজ হবে। কিন্তু শুটিংটা পুরোটাই ইউএসএ তে হয়েছে, ক্যালিফোর্নিয়াতে হয়েছে। এর পাশাপাশি তুমি মেগা ধারাবাহিকেও তো অভিনয় করো। হ্যাঁ, সামনের মাস থেকে আবার শুরু হচ্ছে নতুন মেগা, এই লকডাউনের পরে আর কি। এবার একটু প্রথমের দিকে ফিরি। এই যে প্রথম যে অভিনয়ে আসা, যে অভিনয়ের প্রতি ভালোবাসা, সেই অভিনয় আসাটা সেটা কিভাবে ছিল? অভিনেত্রী হবো আমি সত্যি কোনোদিন ভাবিনি। প্রথম আমি ওই সানন্দা শ্রীমতীতে আমি পার্টিসিপেট করি, এছাড়া ইটিভি পিসি চন্দ্র প্রথমায় আমি পার্টিসিপেট করি। তো তারপর থেকে সবাই বললো তুই খুব ভালো কথা বলতে পারিস, আমি তো ভীষণ টকেটিভ, সবাই জানে ভীষণ টকেটিভ। আমি অ্যাঙ্কারিং কি করে করবো, কিছুই তো জানি না। তখন আমি এনআইটিএস এ ভর্তি হই। তো সেখান থেকে আমি 24 ঘন্টা একটা কালার বার বলে প্রোগ্রাম হতো, সেখানে আমি ফার্স্ট অ্যাঙ্কারিং এ জয়েন করি, এবং অ্যাঙ্কারিং করার 3-3.5 মাসের পরেই আমাকে বললো তোর এক্সপ্রেশন ভালো, তুই অভিনয় করতে পারিস। তো তখন অভিনয় ক্লাস শুরু করি এনআইটিএস এ। ওখানে দেবাংশুদা ক্লাস করাতে আসতেন, উনি আর এখন পৃথিবীতে নেই। তো উনি ওই 1-1.5 মাস যখন ক্লাস শুরু করেছে, আমাকে বললো একদিন এনটিওয়ানে আয়। আমি তো গেছি, বলে আমি একটা নতুন সিরিয়াল করছি ধূপছায়া, তোকে পার্ট দেবো, করবি তো? আমি হ্যাঁ, খুব খুশি। তো ওই আমার শুরু, প্রথম ধূপছায়া। হ্যাঁ, প্রথম ধূপছায়া, তারপর কুরুক্ষেত্র, তারপর নদী খোঁজে সাগর ডিডি বাংলায়, আকাশে কুরুক্ষেত্র, এইসব মানে এইভাবে। মোটামুটি কতগুলো মেগা করেছো অভিনয়? এইটা তো বলা ভীষণ মুশকিল যে কতগুলো। লাস্ট 12 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে রয়েছি, অনেক মেগা করেছি, সবকটা চ্যানেলে। লাস্ট কয়েকটা নাম বলবো, লাস্ট সম্প্রতি শেষ হয়েছে। লাস্ট করেছি আকাশাটে একটা কাজ করেছিলাম। আকাশাটে আমি প্রচুর, আকাশাট তো আমাকে ইনফ্যাক্ট জন্মই দিয়েছে, আমি এত কাজ করেছি। স্টারেও কাজ করেছি। সিরিয়াল আমি লাস্ট 2 বছর কিন্তু সিরিয়াল অ্যাকচুয়ালি করিনি। তার কারণ আমি বলছি, আমি না ছবিতে কনসেন্ট্রেট করেছি, তো সেই জন্য লাস্ট 2 বছর শুধু ছবিটা নিয়েই মেতে আছি, থিয়েটারের ছবি। 12 বছর তুমি মেগা ধারাবাহিক করেছো? হ্যাঁ, মেগা করেছি, প্রচুর মেগা করেছি, তার সাথে ছবিও করেছি। কিন্তু আমার ছবির প্রসঙ্গ তো আসছে, এখন মেগা পার্টটা। হ্যাঁ, মেগা, এবং সামনের মাস থেকে আমি আবার নতুন মেগা শুট মানে করছি, জয়েন করছি। এই মুহূর্তে তো বলতে পারছি না, তবে পুজোর পর থেকেই শুরু হচ্ছে, পুজোটা শেষ হলেই শুরু হচ্ছে, আমাদের শুটিং ডেট অলরেডি দিয়ে দিয়েছে। পাশাপাশি তুমি মেগা তো করছিলে, নিজের অভিনয়টাকে স্থান দেওয়ার জন্য থিয়েটারটা করলে, ছবি কি
এবার কখন শুরু করলে এবং প্রথম ছবি কি ছিল? আমি না ওই সিরিয়াল, থিয়েটার, ছবি সব না পাশাপাশি শুরু হয়েছে। আমি যখন সিরিয়াল শুরু করলাম তার সাথে ওই অ্যাডিশনাল থিয়েটার যোগ হলো, তার সাথে ওই বিদ্যাসাগর সিরিয়াল করতে করতে অরূপদা ডিরেকশন, অরূপ কুমার দে, উনি আমাকে বললেন আমি একটা ছবি করছি, তোর ছবিটা খুব মেমোরেবল হয়ে থাকে। বলছি কেন? তোর প্রথম জীবনের ছবি, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে পাঠ রয়েছে, আমি একটা নার্সের ক্যারেক্টার করি, ছোট্ট একটা ক্যারেক্টার, তো বন্ধু তোমায় সিনেমাটার নাম। হ্যাঁ, আর উনি ডাক্তারবাবু হন। কি অসাধারণ মানে অনুভব, জীবনের প্রথম ছবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে। তো আমি কিন্তু ছবিটা প্রথম থেকেই করছি, হয়তো প্রচুর ছবি করিনি, কিন্তু টুকটুক করে এগোচ্ছি। তো লাস্ট দুবছর মানে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অপোজিট। হ্যাঁ, অপোজিট, মানে উনি ডাক্তার, আমি নার্স আর কি, অপোজিট বলতে। হ্যাঁ, প্রথম জীবনে প্রথম ডিং ডিং এ রোগা ছিলাম একেবারে, আমার মনে আছে, ছবিটা আমার এখনো মনে রয়েছে। আর যেটা হচ্ছে আমি লাস্ট 2 বছর একটু ছবিতে কনসেন্ট্রেট করছি। তারপরে কি কি ছবি করলে? তারপরে অনেক, যেগুলো মনে পড়ছে এখন। হ্যাঁ, 17ই সেপ্টেম্বর করেছি। লাস্ট যে গত বছরের আগের বছরই ওটা রিলিজ হয়েছে, 17ই সেপ্টেম্বর, ওটা দর্শকদের খুব ভালো লেগেছে। অমিতাভ ডিরেকশন দিয়েছিল ক্যামেলিয়া গ্রুপ থেকে। SBF এ করেছি, মানে ফিদা বলে একটি ছবি করেছি ভেঙ্কটেশের। এছাড়া আরো অনেক ছবি করেছি। কতগুলো? তাও গোটা 15-16টা তো করেছি, 15-16টা তো করেছি। আর থিয়েটার কোন কোন? 27 বিডন স্ট্রিট বলে একটা ছবি করেছি, ওটাতে আমি নাচ, মানে আমার এটা বলেনি, প্রথমে আমাকে বলা হয়েছে নাচ, মানে বাইজির একটা ক্যারেক্টার, ওটা ওইভাবেই সিনেমাটা তৈরি করা আছে, নামটাই তো বুঝতে পারছো 27 বিডন স্ট্রিট। তো বাইজির একটা ক্যারেক্টার এবং নাচ, ওই ছবিটাতে আমি নেচেছিলাম, মানে বেশ সাহস করে আর কি। মানে এগুলো ছোট ছোট একটা অনুভূতি। থিয়েটার কোন কোন গ্রুপে করছো? থিয়েটার তো আমি ফ্রিল্যান্স করি, অনেকগুলো গ্রুপেই করি। প্রচুর থিয়েটার, অনেকগুলো থিয়েটার আমি যেমন নান্দনিক, থেসপিয়ান, তারপর এখন রিসেন্টলি যেটা করছি কসবর্গ, অনেক বছর ধরে করছি, উরুভঙ্গমটা তো করছি। প্লাস আমি ব্যাঙ্গালোরে থিয়েটার করতে গেছি, হিন্দি থিয়েটার, মীরাবাইয়ের ওপর একটা থিয়েটার, সম্পূর্ণ থিয়েটার টিচিংও করো। হ্যাঁ, অনেক সময় ওয়ার্কশপ হয়, সেখানে আমাকে বলা হয় যারা স্টুডেন্টরা থাকে তাদেরকে একদম হাতে কলমে তৈরি করানোর জন্য, মানে ছুটোছুটি দৌড়ি করে, যে মানে শুধু লেকচার দিয়ে নয়, একদম হাতে কলমে শেখানোর জন্য। ওয়ার্কশপে ডেফিনেটলি আমি যাই সেখানে শেখানোর জন্য। কিন্তু এখন তো লকডাউনের জন্য সবকিছু আটকে আছে, এরপরে কি কি মানে তোমার পাইপলাইনে কি কি আছে? মেগা তো একটা আসছে বললে। লকডাউনের মধ্যে অনেকগুলো ওয়েব সিরিজ করলাম, রাহুল বর্মনের ওয়েব সিরিজ করলাম, অন এয়ার অলরেডি চলেই এসেছে। এছাড়া এই পুজোটা শেষ হলেই, মানে পুজোর পরপরই আমার নতুন সিরিয়াল শুরু হচ্ছে। প্লাস আমার 3টে ছবি আটকে আছে, মানে আমার বলতে আমাদের, কারণ শুরু হবার কথা ছিল, মানে লোকেশন ঠিক হয়ে গেছে, এভরিথিং ইজ জাস্ট টিকিটটা আসবে, সেই সময় মার্চ মাস থেকে লকডাউনটা মানে পড়ে গেল। তো ওই মোটামুটি ওই পুজোর পর থেকে একটা রাশ আসছে, সিরিয়াল, সিনেমা, অনেকগুলো, একটা হিন্দি সিনেমাও আছে তার মধ্যে। আচ্ছা, নামটা বলা যাবে না, হিন্দি, মানে বম্বের অনেক আর্টিস্টও কাজ করছে। তারপরে তোমাকে বহু বছর ধরে চিনি, এবং তুই যখন থিয়েটার করো, দুর্দান্ত থিয়েটার করো, এবং তোমার অভিনেতা অনেকগুলো দেখেছি, তারপর তো ছবিতেও করছো, মেগা করছো, কিন্তু তুই আজ প্রচার বিমুখ কেন? এটা দেখেছি তুমি প্রচারের ঠিক সেইভাবে প্রচারটা তুমি চাও না, বা প্রচারটা করতে চাও না, যার কিন্তু এখন বর্তমান যে অবস্থা, নিজের প্রচারটা একটু করা দরকার, কিন্তু আমার মনে হয়। সত্যি কথা বলতে কি রামিজ, তুমি আমাকে তো ফোন করে বললে যে শ্রাবণী ইন্টারভিউ নেবো, আমার তো অনেক বন্ধু রয়েছে, ঠিক আছে, রিপোর্টার বন্ধু, আমাকে কিন্তু ওরা বলে যে কি রে তুই তো কোনোদিন আমার একটা বাইক বলিস না, তো এত আর্টিস্টরা বলে। সত্যি করে বলো, মনের কথা বলবো, দর্শকরা কিন্তু শুনবে, আমি সত্যি ওরকম পাবলিসিটি চাই না, কারণ সত্যি যদি জীবনে কিছু একটা ভালো করে যেতে পারি, ধরো আমি 70 বছর অব্দি বাঁচবো, একটাই হয়তো ভালো কাজ করব, সেই একটা তো বেঁচে থাকবে। আমার বাকি ধরে নিলাম 100টার মধ্যে 99টা মারা যাবে, সেই মুহূর্তটা আমি চাই। দর্শক তো চাইবেই যে আমি ভালো অভিনয় করি, যারা আমাকে ভালোবাসে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তুমি, দর্শকরা। কিন্তু সত্যি করে আমি যেদিন দিতে পারবো না, আমি নিজে বুঝতে পারবো, জানো তো, যে আমি এটা ভালো করে ফেলেছি, আমি বুঝতে পারবো আমি এখনো ভালো কাজ কিছু করিনি, মানে আমি কিছু জানি না, মানে আমি যখন দেখি দুর্দান্ত, কালকেই আমি রাত্রে ফেসবুক অভিনয় খিদে আছে বলেই এত বছর অভিনয় করার পরে, মানে আমার মনে হয় সত্যি আমার নার্ভাস লাগে, আমি কি করে বলবো যে আমি এটা ভালো অভিনয় করেছি, মানে আমি না যেটা করো, আমি না লোকে বলতেও, মানে ভিডিও পাঠিয়ে দেয় না অনেকে মোবাইলে, যেটা একটু দেখে নিন, আমি বলছি না এটা ঠিক পাঠানোর মতো হয়নি, মানে সেলফ স্যাটিসফ্যাকশনটা মানে হবে, আশা করি একদিন নিশ্চয়ই পাবো, আই প্রে।
অভিনয় শুরুটা তোমার কিভাবে ছিল? মানে তুমি তো মেগা দিয়ে শুরু করলে বললে, এবং কিন্তু অনুপ্রেরণা যদি বলা যায় বাড়ি থেকে তোমার জন্ম, বড় হয়ে ওঠা, এইগুলো যদি শেয়ার দেখো, এইটা শেয়ার করতে গেলে তো অনেক পার্সোনাল কথা চলে আসে, বলা উচিত হবে কি? সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, তো তুমি যদি ছোট করে ছোট করে অ্যাকচুয়ালি সবকিছু আমি মানে বিতর্ক সরিয়ে রেখে না, বিতর্ক করবো না, জীবনটা আসলে বিতর্ক না, আমরা বিতর্ক করে নি, ঠিক আছে? জীবনে তো আপস এন্ড ডাউনস থাকেই। মানে আমার তখন বয়স 30 তো পেরিয়ে গেছি, তো তখন আমার জীবনে একটা ভীষণ ঝড় আসে। আমার ছেলে তখন ক্লাস 3-4 পড়ে, তখন আমাকে ভীষণভাবে একা হয়ে যেতে হয়, সেটা সাংসারিক কারণে। এবং আজ থেকেই অতগুলো মানে ধরে নিতে পারি প্রায় 18 বছর আগেই হবে, 16-17-18 বছর মানে বছর আগে ডেফিনেটলি অনেকটা এগিয়ে ছিল পৃথিবী, কিন্তু এই 15 বছর কিন্তু পৃথিবী আরো এগিয়ে গেছে। সেই সময় আমি যখন একা হই, আমি তো হাউস ওয়াইফ ছিলাম, আমি বুঝতেই পারছিলাম যে কিভাবে আমি ছেলেকে বড় করব। যেহেতু আমি কোনোদিন অভিনেত্রী হবো ভাবিনি, তো আমার মনে আছে আমি খবরের কাগজে দেখে মনটা খুব খারাপ, সানন্দা শ্রীমতী দেখতে পাচ্ছি পেজেন্ট যারা হতে চায় তারা ফিল আপ করে পাঠাও, তো আমি মনটা ভীষণ খারাপ, আমি না পাঠালাম, জানি সিলেক্ট হবো না, সিলেক্ট হয়ে গেলাম। এবং সিলেক্ট হবার পর আমি যখন দেখেছিলাম আমি জাস্ট কাঁপছি, আমার ওরকমই বয়স 30-32 ওরকম বয়স, গেছি, নয়নিকা চ্যাটার্জি রয়েছে, বলছে গ্রুমিং করবে, 6 ইঞ্চি হিল পরে হাঁটাবে, র্যাম্প প্র্যাকটিস। আমি না মানে লাইক আমি কি করব মানে বুঝতে পারছি না। জাস্ট একটা হাউস ওয়াইফ, একটা ক্লাস 4-এ পড়ে বাচ্চা, টাকা পয়সা জিরো লেভেল, জিরো, কারণ তখন আমি সম্পূর্ণ একা, ঠিক আছে? আমি কি করে স্কুলের মাইনে দেবো সেটাও ভাবিনি। আমি জানি না ভগবানের কি কৃপা, আমি সিলেক্ট হলাম। এবং সিলেক্ট ওই সময়তেই আমার গ্রুমিংটা কিন্তু হয়ে গেল। ওই যে 1 মাস নয়নিকা চ্যাটার্জি, আমি কি ডেডিকেটলি গ্রুমিংটা করেছি, 10 জন পেজেন্ট আমরা আলটিমেটলি সিলেক্ট হয়েছিলাম। তো ওইখানে গ্রুমিং হবার পর আমি অ্যাক্টিং স্কুলে ভর্তি হই, আমাকে তো কিছু করতে হবে, কারণ আমি বিশাল লেখাপড়া জানি না। আমি বিশাল যে লেখাপড়া জানি তা তো না, আমি সিম্পল গ্র্যাজুয়েট তখনও পর্যন্ত। তো তারপর অ্যাক্টিং স্কুলে জয়েন করার পরে তখন আমাকে স্কুল থেকে একটা স্কলারশিপ দেওয়া হয় ব্রিটিশ কাউন্সিলের থ্রু দিয়ে, স্পিচ অ্যান্ড ড্রামার, বুঝলে? আমার যে থিয়েটারের মানে ভগবান বোধহয় হয়তো সাজিয়ে রেখে দিয়েছিল, বিপদও যেমন আসে তার সাথে বিপদমুক্ত হবার পথটাও তো আসে। তো ওগুলো না মানে সাথে সাথে হয়েছে, মানে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 4 মাস 6 মাস 1 বছরের মধ্যে সব ঘটনাগুলো একসাথে। তো নিজেকে তৈরি করে ফেলার একটা জায়গা। যখন ব্রিটিশ কাউন্সিলে ঢুকলাম তখন সেখানে পরীক্ষা দিলাম, আমি ইউনিভার্সিটি স্পিচ অ্যান্ড ড্রামা, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমি সার্টিফিকেট হোল্ডার, যদি আমি ওখানে গিয়ে পরীক্ষা দিতে পারিনি, এখান থেকে পরীক্ষা দিয়েছিলাম। তখন ওই অনলাইনে পরীক্ষা ওরকম ছিল না, আমার পক্ষে টিকিট কেটে যাওয়াও তখন সম্ভব ছিল না, তাই আমি এখান থেকেই পেপার্স পাঠিয়েছিলাম, মানে ওনারাই পাঠিয়ে দিয়েছিলেন। তার সঙ্গে থিয়েটার জয়েন করেছি, তার সঙ্গে দেবাংশুদা ফ্লোরে ডেকেছেন, অতনুদা ফ্লোরে ডেকেছেন, নদীকোচে সাগর করেছি, স্বপন ঘোষাল ডেকেছেন। তো তখন না একটু রোজগার করার পথ খুলে গেছিল। তখন মানে আমার মনে আছে 900 টাকা পার ডে। তো আমি দেখছি একদিনে 2টো সিরিয়ালে কাজ করছি, যদি মাসে 15 দিনও কাজ করি অ্যাটলিস্ট আমার ছেলে স্কুলের মাইনেটা হয়ে যাবে, আমার বাড়ির লোনটা আমি দিতে পারবো। তো এইভাবে না জীবনটা চলে গেছে। তখন অনেক যন্ত্রণার মধ্যে আমি টাইম পাইনি, লড়াই, মানে আমাকে অভিনয়টা শিখতে হবে, আমি কি রোজগার করবো বলেই তো, এটা তো একটা প্রফেশন। তখন আমি শিল্পও ভাবতে পারছি না, আমি ভাবছি এটা তো একটা প্রফেশন, এটাই আমি পারি, তখন বুঝে গেছি। কারণ যেহেতু ছোটবেলায় গান বাজনা, মানে আমার মামার বাড়িটা ভীষণ কালচারাল ছিল, আমার মা ভীষণ গান বাজনা পছন্দ করেন, এবং উনি বিশ্বভারতী ইউনিভার্সিটির একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট। হাউস ওয়াইফের ধরুন আর এক্সপোজ হতে পারেনি, কিন্তু আমি তালিম পাওয়ার সুযোগটা মায়ের কাছে পেয়েছি। তো ওই পরিবেশে আমি বড় হতে পেরেছিলাম বলে আমি ক্যাচ করে নিয়েছিলাম। বাবা মা কোন প্রফেশনে ছিলেন? আমার বাবার ব্যবসা ছিল, মার সূত্র ধরে এটা কোথাও একটা, হ্যাঁ, মনের মধ্যে একটা শৈল্পিক ব্যাপারটা ছোটবেলা থেকে, যেহেতু ওই পরিবেশটার মধ্যে বড় হয়েছিলাম বলে ভালো লাগা ছিল। তো ওই 32 বছর বয়সেও আমি যখন টলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করি তখন কিন্তু আমি চট করে ওটার মধ্যে মিশে যেতে পেরেছিলাম। ডেফিনেটলি স্ট্রাগল তো প্রত্যেকটা মানুষের থাকে, আমার মতো, কিন্তু এতগুলো বছর কেটেও গেল, 14টা বছর কেটেও গেল, তোমার সাথে বসে রয়েছি, ভালো লাগা তো রয়েছে, আরো অনেক বছর কাটবে। শ্রাবণী, এক একজনের ফিউচার প্ল্যানিং থাকে এক এক রকমের। তোমার কিছু ফিউচার প্ল্যানিং আছে যে আমি কোনো থিয়েটারে দল করবো, বা না ডিরেকশন দেবো, বা হচ্ছে ভালো ছবিতে অভিনয় করবো, ভালো ক্যারেক্টার করবো, এই ধরনের কোনো মানে কোনো একটা ভাবনা যেটা মনের মধ্যে আছে? মনের মধ্যে থাকলে যে বাস্তবভাবে সেটা, মনের মধ্যে থাকলে তো একটা অনেক জিনিস স্বপ্ন। দেখো, প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী পৃথিবীর সারা বিশ্বের একটা স্বপ্ন থাকে, অস্কার পাবো। তো ওইটাই স্বপ্ন, অস্কার পাবো, ঠিক আছে? প্রত্যেকের থাকে, ভালো অভিনেত্রী খারাপ অভিনেত্রী ব্যাপার নয় কিন্তু অভিনেতা, হ্যাঁ।
তো এবার আমরা এমন একটা ইনসিকিউর ইন্ডাস্ট্রিতে কাজ করি না, এখানে ওইভাবে স্বপ্ন বোনাটা মুশকিল। স্বপ্ন একটাই যে আমি মানে শেষ দিন, জীবনের শেষ নিঃশ্বাস অব্দি অভিনয় করবো, যেভাবে হোক, যত লড়াই আসুক, যত বিচ্ছিরি দেখতে হবে, যার স্কিন অভিনয় স্কিন কুচকে যাক, ঠিক আছে। আমার আমার না বিনা মেকআপে মেকআপ করতে ভীষণ আরাম পাই। আমি কেন জানো, উইদাউট মেকআপে আমি মানে আমি এরকম পার্ট এখনো পাইনি, মানে আমাকে জাস্ট উইদাউট মেকআপে ছেড়ে দিই যে তুই পার্টটা করো, আমার না অনেক কনফিডেন্ট ফিল করি। আমি জানি না, এটা আমার একদম পার্সোনাল একটা অনুভব। আমি এরকম একটা অভিনয় করতে চাই যে উইদাউট মেকআপে একটা মানে পার্ট, সেটা যে কোনো পার্ট হতে পারে, ঠিক আছে, ঠিকঠাক ডিরেকশন, ঠিকঠাক স্টোরি, ঠিকঠাক ক্যারেক্টার, মনের মতো ক্যারেক্টার, আমার সব ক্যারেক্টার মনের মতো, যেটা আমি ফুটিয়ে তুলতে পারবো। ধরো আমি একটা জিনিসে অ্যাওয়ার্ড পেয়েছি, আমি তখন দর্শকদের বলছি এটা আমার মনের মতো ক্যারেক্টার ছিল, আসলে না, আসলে যেহেতু অ্যাওয়ার্ডটা পেয়ে গেছি তখন আমার মনের মতো হয়েছে, তাহলে আমি এখন কি করে বলবো যে ওইটা আমার মনের মতো ক্যারেক্টার বা এইটা আমার মনের মতো করতে করতে মনে আরে এটা তো আমার ক্যারেক্টার, ঠিক আছে। সুতরাং সব রকম ক্যারেক্টার করতে চাই যতদিন বাঁচবো, যতদিন অভিনয় করার শক্তি থাকবে এবং যতদিন কাজ পাবো, ঠিক আছে। এটাই প্রার্থনা, যেন কাজটা সারা জীবন করতে পারি, এই যুদ্ধটা তো সবসময়ই থাকে। শ্রাবণী, এই প্রশ্নটা অন্য সময় আমরা করতাম না, কিন্তু যেহেতু এই সময় একটা এই প্রশ্নটা সকলের মধ্যে ঘোরাফেরা করছে আর কি, এবং তুমি যেহেতু খুব স্ট্রাগল করে উঠেছো এবং যে সময়টা স্ট্রাগল করেছো সেই সময়টা থেকে আজ পর্যন্ত এই যে নেপোটিজম বলো বা কাস্টিং কাউচ বলো, এটা তোমাকে কতটা সম্মুখীন হতে হয়েছে বা তুমি এই ব্যাপারটাকে কিভাবে হ্যান্ডেল করেছো? দেখো, নেপোটিজম পৃথিবীর শুরু থেকে আছে, আর কাস্টিং কাউচ তো ওরম ভাবে নয়, লাইফ কাউচ, ঠিক আছে, নতুন শব্দ আছে। এবার যে যেটা অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, হ্যাঁ অফার আসবে না সেভাবে বললে তো মিথ্যে কথা বলা হবে, ডেফিনেটলি। এবার আমি সেটা অ্যাভেল করবো কি করবো না সেটা না পার্সন টু পার্সন ভ্যারি করে। যদি কেউ অ্যাভেল করে সেটা তো ক্যামেরার সামনে বলবে না যে আমি অ্যাভেল করেছি, সেটা তো বলাটা ঠিকও নয়। তাহলে আমার পক্ষে আমি যদি বলি আমি অ্যাভেল করেছি, খুব ভালো লাগবে শুনতে, ভালো লাগবে না, কিন্তু সেটা না। আমি যদি বলি অ্যাভেল করিনি, তাহলে সামনের লোকটা বলবে ও বাবা অ্যাভেল করেনি, এরকম না, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে তুমি কি পথ দিয়ে যাবে, কারণ কাস্টিং কাউচ হলেই যে তুমি বেঁচে থাকবে অভিনয় করে একেবারেই তো সেটা নয়। তুমি কতবার কাস্টিং কাউচ হবে, তোমার মধ্যে সেই কনফিডেন্সটা তো থাকতে হবে যে আমি কাস্টিং কাউচ ছাড়া অভিনয়টা করব। এই জোরটা নিজেকে থাকতে হবে, নিজের ভেতরে ক্ষমতাটা কিন্তু থাকতে হবে। আলটিমেটলি তোমাকে তোমার ট্যালেন্টটা থাকতে হবে। যদি তোমার একবার দুবার, হ্যাঁ, এবং তোমার যদি ট্যালেন্ট না থাকে তোমাকে অনুশীলন করতে হবে। আমি বিশেষ করে আমার কোনো ট্যালেন্ট নেই, আমার মনে হয় আমাকে অনুশীলনের মাধ্যমে যেতে হয় প্রত্যেকটা জিনিস আমার, হ্যাঁ মানে অনুশীলন, মানে আমি বিশ্বাস করি না কোনো ট্যালেন্ট বলে কোনো ওরকম কোনো ব্যাপার নেই। সব প্রত্যেকটা মানুষের মধ্যে সোকল ট্যালেন্ট যেটাকে বলা হয় সবার থাকে, কিন্তু আমাকে তো সেটা ঘষে মেজে তৈরি করতে হবে। এখন তো তৈরি করার সময়টা ভীষণ কম, মানে ফ্লোরে যাই স্ক্রিপ্ট দেয়, কি সিনেমা কি সিরিয়াল, ইভেন থিয়েটারও, মানে এক দুটো দল হয়তো সাংঘাতিক মানে এরম দিন এসছে 4 দিনের মধ্যে টিনের তলোয়ার তুলতে হবে, 4 দিনের মধ্যে টিনের তলোয়ার, ঠিক আছে। আমার কো অ্যাক্টরের, সেটা অবশ্য আমি করতাম না, কো অ্যাক্টরের অ্যাপেন্ডিক্স অপারেশন, সে আমার ভীষণই মানে প্রাণের বন্ধু, তনুশ্রী গোস্বামী, তুমিও চেনো। তো ওর এরকম অ্যাপেন্ডিক্স অপারেশন, আমাকে ফোনে বলছে শ্রাবণী তুই পাঠটা করে দেয়। আমি কি করে 5টা গান কিভাবে করবো, মানে এরকম ভাবে করতে হয়েছে। এবং 4 দিন, মানে আমার মনে আছে 4 দিন বাথরুম রান্নাঘর বাড়ি, আমি কোথাও বেরোনি বাড়ি থেকে, কন্টিনিউয়াস, মানে ঘর ঝাড় দিচ্ছি, ছেলেকে খাবার দিচ্ছি, ডায়লগ বলছি, 4 দিনে তুলতে হবে। তারপর যখন দর্শক বলছে ভালো গেয়েছো, ভালো পাঠ করেছো, তনুশ্রী নিজেও কিন্তু ওই অ্যাপেন্ডিক্স অপারেশনের পর এসেছিল পড়াতে দেখতে, মানে ও আমাকে জড়িয়ে ধরেছে। তো এই জড়িয়ে ধরার পাওয়াটা কিন্তু পাঠটা পেয়েছি বলে, বা পাঠটা ভালো লাগে, ঠিক আছে, ময়নার ক্যারেক্টার সবারই ভালো লাগে, আমার ড্রিম পার্ট, কিন্তু আমার ড্রিম পার্টটা ব্যাপার না। এই যে পেছনে যেটা ব্যাকগ্রাউন্ড, মানে এই যে অনুশীলন ভয়ানক, এটা স্পেশালি যেগুলো পারি না সেগুলো যখন আমাকে কেউ করতে পারে, আমি মনে করি আমার করতেই হবে, আমি তখন ওটাকে প্র্যাকটিস করি। ওটা যে কি লুকিয়ে গোপনে প্র্যাকটিস করতে হয় সেটা একটা আর্টিস্টই জানে, কার কোথায় খামতি আছে। আমার তো মানে সবেতে খামতি আছে, সবটাকে নিয়ে চলতে হবে। এখনো অভিনয় খিদেটা আছে প্রচন্ড। নিশ্চয়ই। তারপরে কথা বলতে বলতে বারবার তোমার থেকে চোখ চলে আছে, ভাবছি 32 বছর বয়সে যে মানুষটা অভিনয়ে এসছে, এখন সে মানুষটা 28-এ নেমে গেছে, 18 বছর পরে আর কি, এটা কি করে সম্ভব হচ্ছে? না আমি কি করছে না আমাদেরকে বলো একটু। না আমি সত্যি বলছি, আমি সব আমার বন্ধুরা তো শুনতেই পাবে যারা দেখবে, আমি সব খাই, বিরিয়ানি খাই, অমুক খাই, তমুক খাই, ঘি খাই, মাখন খাই, কিন্তু না ব্যালেন্স করে খাই, জানো তো, মানে এক গাদা খেয়ে না, কারণ ভীষণ খেতে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আর হ্যাঁ আর কি, আর হ্যাঁ
ডেফিনেটলি কিছু জিনিস তো ডেফিনেটলি মেনটেন করতে হয়, জলটা বেশি খেতে হয়, যাতে অ্যান্টিঅক্সিডেন্ট যে জিনিসগুলোতে আছে সেগুলো খেতে হয়, সেগুলো মেনটেন করি। আরেকটা যেটা ভীষণ চেষ্টা করি সেটা হচ্ছে হাজারো মন ভার, মনে ক্লান্তি, মনে দুঃখ, এগুলো না আমার মনে হয় যেগুলো খাওয়া পড়ার মতো করে নিতে হবে জীবনে, জানো তো। যেমন আমরা খাবার খাই খিদে পেলে, আরে দুঃখটাও তো পার্ট। প্রচন্ড টেনশন, প্রচন্ড ডিপ্রেশন, এই প্রত্যেকটা খারাপ জিনিসকে না, প্রত্যেকটা খারাপ জিনিসকে কিভাবে ভালো করবো, এইটা না আমার নিজের প্র্যাকটিস। নিজেকে নিজে কাউন্সেলিং করতে করতে চলি, জানো তো। ওইটাই না তোমার চেহারার উপর আসলে ছাপ পড়ে। আসলে বিউটি পার্লার বা হয়তো সবাই বলে যে শুধু ভালো পরিবেশে, না ভালো পরিবেশে থাকলে যে সবসময় ভালো মানুষ তৈরি হয় তা তো না। বা সুন্দর হওয়া যে সবসময় সুন্দরের চাবিকাঠি কিন্তু খাওয়া দাওয়া বা বিউটি পার্লার কিন্তু নয়, মনটা ভালো রাখা। কারণ দেখো আমাদের তো বয়স হচ্ছে, বয়স যত বাড়বে তুমি কত মেনটেন করে রাখবে, তুমি তো পারবে না। তোমার অন্তর থেকে যতটাই এত ঝামেলা ঝঞ্ঝট চতুর্দিকে পদে পদে, সেটা সংসার বলো কি প্রফেশনাল বলো কি মানে খুব কাছের রিলেশন বলো, যাই হোক সবসময় কিন্তু একটা টানা পড়েন থাকে জীবনে। এইগুলো থেকে না আমি সবসময় নিজেকে গুটিয়ে তো এইটাই হচ্ছে আমার রাজ, বুঝেছো তো। তুমি আরো মানে বহু বছর 28 আটকে থাকো 28, ও মাই গড, এবং আরো ভালো ভালো কাজ করে যাও, এবং আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা, এবং ভালো থেকো, ভালো রেখো, এবং ইন্ডাস্ট্রিকেও আরো ভালো ভালো উপহার দাও, এবং তোমার হাত ধরে ইন্ডাস্ট্রি আরো অনেক ভালো ভালো উপহার আসুক। আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। এবং একটা ইন্টারভিউতে মানুষের তো এইভাবে পুরোটা তুলে ধরা সম্ভব হয় না। আমরা নিশ্চয়ই তোমার পরবর্তীকালে আরো বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দেবো। তুমি তো সঙ্গে আছেই সবসময়। এই পর্যন্ত আবার থাকছি, এবং সবাইদের জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ রাবিজ, অসংখ্য ধন্যবাদ।